শামীম ওসমান গিয়ে প্রণব কাকার পা ধরে বসেছিল যে আমাদের হাসিনা আপাকে বাঁচান। হ্যাঁ, নিশ্চয়ই ভারতের প্রভাব তো অবশ্যই আছে। আমাদের মুক্তিযুদ্ধের লড়াইতে দেখেন ভারতের একটা তো কন্ট্রিবিউশন আছে, কোনো সন্দেহ নাই। আমাদের প্রবাসী সরকার গঠিত হয়েছে ভারতের সাহায্যে, যদিও তখন প্রচণ্ড দ্বিমত ছিল আমাদের মুক্তিকামী জনগোষ্ঠীর মধ্যে যে ভারতে আমরা প্রবাসী সরকার করব কিনা। আমাদের যারা আর্মড ফোর্সেসের সেই বীররা ছিলেন, সেক্টর কমান্ডাররা ছিলেন, ওনারা কিন্তু চাচ্ছিলেন আমাদের হিল ট্রাক্সে প্রবাসী সরকার করতে, অস্থায়ী সরকার করতে। তারা ভারতের সাহায্যে যুদ্ধ করতে রাজি ছিলেন না। মাওলানা ভাসানী চাচ্ছিলেন যে আমাদের একটা বড় প্রবাসী জনগোষ্ঠী আছে ইংল্যান্ডে, অতএব লন্ডনে আমাদের প্রবাসী সরকার হোক, ভারতে না হোক। অতএব এই বিষয়ে একটা বড় দ্বিমতের জায়গা ছিল। পরবর্তীতে একটা অংশ বোধ করেছে যারা 60-এর দশক থেকেই আপনার এই সিরাজুল আলম খান, বেঙ্গল নিউক্লিয়াস, এই জনগোষ্ঠী যারা ভারতের সাথে আগে থেকেই যোগাযোগ রক্ষা করত, তারা বোধ করেছে যে এটা ভারতে হওয়াটা তাদের জন্য ভালো। যোগাযোগ, পালানো, সরকার গঠন করা, যখন তখন এখানে খোঁজখবর রাখাটা, এই ব্যাপারগুলোতে তো অফকোর্স ভারতের সিরিয়াস ইনফ্লুয়েন্স আছে, কোনো সন্দেহ নাই এখানে। দ্বিতীয়ত আমরা দেখেছি যে ভারত গত 53 বছরে বিভিন্ন সরকারের সময় আমাদের দেশের বিরুদ্ধে অনেক স্বার্থ বিরোধী জিনিস আমাদের উপর চাপিয়ে দিয়েছে। তার ভিতরে দেখেন যে ফারাক্কার কথা দেখেন, যে আমাদেরকে বলল যে এটা 6 সপ্তাহের জন্য আমরা পরীক্ষামূলকভাবে চালু করব, করে এটা 6 দশক চলতেছে অলমোস্ট প্রায়। তাহলে এটা তো অন্যায্য হয়ে গেল, আমাদের উপর মৈত্রী চুক্তি চাপায়া দিল, এবং সেখানে আওয়ামী লীগের এবং শেখ মুজিবের সরকারের ব্যর্থতা ছিল। আমরা দেখলাম যে পরবর্তীতে 75 পরবর্তী সময়ে বাংলাদেশের পুরো সীমান্ত জুড়ে যে অস্থিরতা, সেটা দেখেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারকে অস্থিতিশীল করবার জন্য যত রকম চেষ্টা করা যায়, জাসদ তৈরি করা, জাসদকে দিয়ে গণবাহিনী এবং টোটাল ক্যান্টনমেন্টগুলোতে যে অস্থিরতা তৈরি করেছে, তখনকার সীমান্তে প্রচুর হত্যাকাণ্ড চালিয়েছে, ভারতের এখানে ইনফ্লুয়েন্স ছিল। সেই প্রভাবটা কি এখনো আছে? এখনও আছে, এবং এই ধারাবাহিকতাই দেখেন আপনার এরশাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনের সাথে তো এরশাদ জড়িত ছিল। এরশাদ তখন সে সেনাপতি প্রধান ছিল, এবং শেখ হাসিনা ফিরে আসলেন, তার খুনের ঘটনার নাটক আমরা দেখেছি, এবং যারা এইসব ফোর্সের অফিসাররা জড়িত ছিলেন। এর পরবর্তীতে পুরো সময়টাতে গিয়ে দেখেন যে ভারত কীভাবে ইনফ্লুয়েন্স করে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে, জাতীয় পার্টির সময় ক্ষমতায় নিয়ে আসছে এরপরে। এবং সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স আমরা দেখলাম গত 1/11-এর সময়। বাংলাদেশে আপনার প্রণব মুখার্জির লেখা বইতে তো পরিষ্কার করে ফুটে উঠেছে যে আমাদের সেনাপ্রধানরা ওখানে যাচ্ছেন, তার চাকরি থাকবে কিনা। মঈনূর আহমদের কথা আসছে যে তার চাকরিটা সে বাঁচাইতে পারবে কিনা, তাকে হাসিনা ক্ষমতায় আসলে আবার পদচ্যুত করবে কিনা। তো প্রণব মুখার্জি সেই দায়িত্ব নিয়েছেন। শামীম ওসমানের কথা আসছে, শামীম ওসমান গিয়ে প্রণব কাকার পা ধরে বসেছিল যে আমাদের হাসিনা আপাকে বাঁচান। তো ভারতের তো সিরিয়াস ইনফ্লুয়েন্স আছে, এবং আমাদের 2008-এর ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা করেছে, আমাদের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি মিলে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে। পরবর্তীতে 2014-তে আমরা দেখলাম যে ভারতের পররাষ্ট্র সচিব এসে এই এরশাদকে আপনার সিএমএইচে ভর্তি করলো, গান পয়েন্টে নিয়ে তাকে নির্বাচনে আপনার নমিনেশন দেওয়ার ব্যবস্থা করলো। সুজাতা সিং এসে মানে প্রেস কনফারেন্স করে বলছে যে জাতীয় পার্টি সহ সবার নির্বাচনে যাওয়া উচিত। 18 সালের নির্বাচনে আমরা একইভাবে দেখলাম রাতের ভোট করলো, ইন্ডিয়া সিরিয়াসলি ইন্টারফেয়ার করেছে, আমাদের সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসিকে এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে কাজে লাগিয়েছে। 24-এ দেখলাম, এবং এই 16-17 বছরে তাদের মনে ছিল না যে বাংলাদেশে আসলে ইনক্লুসিভ নির্বাচন না হলে, গণতান্ত্রিকভাবে ভোটে নির্বাচিত সরকার না হইলে যে সম্পর্ক উন্নয়ন হবে না। ভারতের দেখবেন দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়, দিল্লির সেনাপ্রধান, এই কথাগুলো আমাদেরকে বেশ মানে লেসন আকারে বারবার আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে, কিন্তু ওনারা কিন্তু এগুলো মনে রাখেন নাই গত 53 বছরে। এই জন্য প্রশ্ন হচ্ছে যে ভারতের এখানে ইনফ্লুয়েন্স আছে, ব্যাড ইনফ্লুয়েন্স আছে। ভারতের ব্যাড ইনফ্লুয়েন্স কোথায়? সিরিয়াল, আমাদের যে ইন্ডিয়ান সিরিয়ালের মতো 4th ক্লাস 5th গ্রেডের 6th গ্রেডের মানে লো লেভেলের ড্রামা সিরিয়াল দিয়ে আমাদের ফ্ল্যাট দিয়ে দিয়েছে। আমাদের 2 নম্বর ব্ল্যাক মার্কেটের প্রোডাক্ট আছে, সাংস্কৃতিক আগ্রাসন এখানে চলছে। আমাদের 54টা অভিন্ন নদীতে বাদ দিয়ে আমাদের প্রায় 300-350 নদীকে হত্যা করেছে গত 5 দশকে ভারত। তো সে আমার দেশের পক্ষে সিম্পলি কোনো কাজ করে না, একটা কাজও করে না গত 53 বছরে। অতএব বাংলাদেশে তার ইনফ্লুয়েন্সটা হচ্ছে ব্যাড ইনফ্লুয়েন্স। বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেটা হয়েছে, এই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধেই কিন্তু আমাদের রাজনৈতিক দল এবং তরুণরা, শিক্ষকরা, টিচাররা, ছাত্ররা, সিপাহীরা, জুনিয়র অফিসাররা সবাই মিলে এই লড়াইটা করেছে। এটা শুধুমাত্র আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলের ল্যাসপেন্সার না, এটা কিন্তু মানে মোটা দাগে হচ্ছে এটা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। অতএব সেই লড়াইটা এই কারণেই হয়েছে কারণ আমার 71-এর মুক্তির লড়াইতে আমার যা যা পাবার কথা ছিল
তার প্রত্যেকটা জায়গা থেকে আমাকে সে বঞ্চিত করেছে। এবং দুঃখজনক হলেও সত্য যে আমার দেশের এই গণহত্যার যে খলনায়িকা বেগম লক্ষণ সেন এবং ঘসেটি বেগম অ্যান্ড গংকে সে আশ্রয় দিয়েছে ওখানে। অতএব তার ব্যাড ইনফ্লুয়েন্সটা দেখেন যে সে শুধু 53 বছর ধরে ভুল করে নাই, সে এখনও করে যাচ্ছে। এবং এখন পর্যন্ত তাদের বক্তব্যের ভিতরে আওয়ামী লীগের মতোই ন্যূনতম কোনো রিগ্রেট নাই। জয়শঙ্কর রায় একটা কথা বলেছে কদিন আগে, আমার কাছে এটা খুব ফানি লাগছে, খুব মজা লাগছে, যে বাংলাদেশের কল্যাণ চায় ভারতের থেকে বেশি কেউ চায় না, এটা অন্য কেউ না। মানে এই রকম একটা ভালোবাসার মানুষকে আমরা চিনলাম না, আমার কাছে আশ্চর্য লাগছে। এ কোন প্রেমিকা যাকে আমি 53 বছর ধরে ভালোবাসলাম কিন্তু গোলাপ দিল না আমাকে, তার কয়েক ঘন্টা আগে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে। মানে ভালোবাসাটা দেখেন কেমন গোলাপ সে আমাকে দিয়েছে। তার জন্য আমার পলাশ, আমার শিমুলের গান গাইতে হচ্ছে, সে আমাকে শিপমেন্ট দিয়ে বকুল ফুলের মালা বানিয়ে দিল। তো মানে কি এক ভালোবাসা আমার জন্য 53 বছরের। অতএব এই ভালোবাসাটা আমাদের ভুলবার কথা না। আমাদের 1400 মানুষ রক্ত দিয়ে দিয়ে প্রতি ফোটায় এটার জন্য ঋণ শোধ করতে হয়েছে, ভালোবাসার ঋণ।